মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন রফিক। রফিক, এখন কি অবস্থা দেখছেন? যানজট কমেছে কিনা বা সবকিছু মিলিয়ে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। শাকিল, আসলে সকালে আমরা যেমনটি বলছিলাম পরিস্থিতি কিন্তু তেমনই রয়েছে, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামুরকে কেন্দ্র করে বেশ কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এই মুহূর্তে আসলে খারাজুরা থেকে ছবিপুর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে এবং সেই গাড়িগুলো পার করার জন্য চেষ্টা করছে পুলিশ প্রশাসন। আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে আসলে চন্দ্রামুরকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে দীর্ঘ যানবাহনের সারি এবং যে কালিয়াকৈর নবীনগর সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু চন্দ্রা থেকে বারুইপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে। তো শেষ মুহূর্তে আমরা যেটি দেখছি, বিপুল সংখ্যক মানুষ কিন্তু আসছে স্টেশনে তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য, এবং শেষ মুহূর্তে তারা যারা আসছেন তাদেরকে কিন্তু পরিবহন কিছুটা সংকট করতে হচ্ছে। যদিও বিপুল সংখ্যক যানবাহন চন্দ্রামুর দিয়ে পারাপার হচ্ছে, কিন্তু সেই সমস্ত গাড়িগুলো আগে থেকে ভরে আসার কারণে কিন্তু যারা চন্দ্রামুরে আছেন তারা কিন্তু তাদের নির্ধারিত গন্তব্যস্থলে যাওয়ার জন্য তাদের যে যানবাহন সেটি কিন্তু পাচ্ছেন না। তো আমরা যেটি দেখছি, যে সমস্ত গাড়ি আসলে ট্রাক খালি আসে, সেইগুলো কিন্তু সেনাবাহিনী সহ যে পুলিশ প্রশাসন রয়েছে তারা থামিয়ে এই মানুষগুলোকে সেই গাড়িতে উঠিয়ে দিচ্ছে, এবং অতিরিক্ত ভাড়া যদি নিতে চায় সেই সমস্ত বিষয় কিন্তু তারা আসলে ড্রাইভারদের বুঝিয়ে দিচ্ছে যে যেহেতু বছর শেষে একটি ঈদের নির্ময়ের মানুষ, তারা আসলে দেশে যাচ্ছে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, এই কারণে তারা ওই সমস্ত গাড়িতে উঠিয়ে দিচ্ছে এবং কি নির্ধারিত যে ভাড়া রয়েছে সে ভাড়াতেই নেয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। তো এখন পর্যন্ত যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই পরিস্থিতি থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু মোটামুটি স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। শুধু গাজীপুর চৌরাস্তাকে কেন্দ্র করে কিছুটা যানবাহনের জটলা রয়েছে, তো সেগুলোও আসলে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরসনের চেষ্টা চলছে। এই ছিল চন্দ্রামুর থেকে যানবাহন এবং যানজটের সর্বশেষ পরিস্থিতি। রফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার চলে যাব মুন্সিগঞ্জে, সেখানে রয়েছেন শুভ। শুভ, আপনার পিছনে দেখতে পাচ্ছি প্রচুর যাত্রীর চাপ রয়েছে, বাইকের চাপ রয়েছে, বাসের চাপ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলে জানাবেন। শাকিল, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জানাচ্ছি, তার আগে যদি জানাই, রাজধানী ছেড়ে আসা মানুষ কিন্তু দুর্বিষহ ভোগান্তির কথা তারা জানাচ্ছেন। তারা বলছেন বিশেষ করে গার্মেন্টস ছুটি হওয়ার পর থেকে কিন্তু গণপরিবহন এবং যাত্রীবাহী যে বাস রয়েছে সেখানে টিকিটের চরম সংকট দেখা দিয়েছে। অগ্রিম টিকিট না পাওয়ার কারণে বিড়ম্বনা আরও বেশি বেড়েছে। তারা বলছে যে ঈদের খুব কাছাকাছি সময়ে, অর্থাৎ ঈদের মাত্র 2 দিন আগে ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হওয়ার কারণে কিন্তু আসলে বাড়তি একটি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে এবার ঈদের প্রায় লম্বা একটি ছুটি থাকার কারণে কিন্তু মানুষের বাড়ি যাওয়ার আগ্রহ বেড়েছে। সব সমীকরণ মিলিয়ে কিন্তু মানুষের দুর্ভোগ একেবারে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। তবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীর গতি থাকলেও দীর্ঘ সময় যানজটে আটকে না থাকার কারণে কিন্তু এইখানে কিছুটা স্বস্তি পাচ্ছে বাড়ি ফেরা মানুষ। তবে পরিবহন সংকটে ঢাকা থেকে নানা উপায়ে ভেঙে ভেঙে যারা মাওয়া পর্যন্ত এসেছেন তাদেরকে কিন্তু ঘন্টার পর ঘন্টা গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বাড়ি ফেরা এসব মানুষের মধ্যে কিছুটা স্বস্তির কথা জানিয়েছে 2 চাকার বাহন মোটরসাইকেলকে সঙ্গী করে যারা বাড়ি ফিরছেন তারা বলছেন অনেকে পরিবহনে সিট না পেয়ে কিন্তু আসলে মোটরসাইকেল নিয়ে পরিবারের ছোট ছোট সদস্যদেরকে নিয়ে বাড়ি ফিরছেন। তবে তীব্র গরমে কিন্তু আসলে প্রখর রোদে আটকে থেকে তাদেরকে অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু মাওয়া প্রান্তের সবচাইতে বেশি শত শত সারি সারি যে যাত্রীবাহী বাসের চিত্র আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে টোল দিয়ে পদ্মা সেতু পারাপারের অপেক্ষায়। এছাড়া অন্যান্য যাত্রীবাহী যেসব বাস রয়েছে তাতে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। প্রত্যেকটি যাত্রীবাহী বাসে কিন্তু দেখা যাচ্ছে যে ঠাসাঠাসি করে লোকজন ছুটে যাচ্ছেন এবং তারা দুর্বিষহ একটি ভোগান্তির কথা জানিয়েছেন। বিশেষ করে রাজধানী থেকে যেসব বাস দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 23টি জেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে, তারা মাওয়া পর্যন্ত আসার পরে কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। তবে উৎসবের এবং ঈদ উদযাপনের কারণে
যে পরিবারের কাছে যাচ্ছে, এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে যে ঈদের সময়টা ভোগান্তি বেড়েছে। তবে তারা বলেছে ঈদের অন্তত আরও 2 দিন আগে যদি ছুটিটি শুরু করা যেত তাহলে হয়তো ধীরে ধীরে মানুষগুলো গ্রামে ফিরতে পারতেন। সব মিলে ভোগান্তির যেমন অভিযোগ রয়েছে, উৎসবের উচ্ছ্বাসও কিন্তু রয়েছে মাওয়া প্রান্তে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের এই সারি কিন্তু আরও বেশি দীর্ঘায়িত হচ্ছে। শুভ আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদের আরো খবর জানবো, ঈদের ঘরে ফেরার মানুষের। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ সেখানে রয়েছেন। আকাশ, আপনি আগের খবর জানাচ্ছিলেন যে একটি ট্রেন শিডিউল বিপর্যয় করেছে, যেহেতু গত রাত্রে একটি দুর্ঘটনা ঘটেছে। এখন কি অবস্থা? ট্রেনের শিডিউল বিপর্যয় কি আর আছে কিনা? যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? সবকিছু মিলে আমাদের জানান। শাকিল, যে ট্রেনটি মূলত শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটিয়েছিল সেটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস, যেটি কক্সবাজার থেকে গতকাল রাতে কিন্তু ঢাকার উদ্দেশ্যে আসছিল। সেটি অল্প কিছুক্ষণ আগে 10টার 2-1 মিনিট আগে কিন্তু এই কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। সেই হিসাবে বলা যায় 10টা 30 মিনিটে কিন্তু সেটি আবার ঢাকা ছেড়ে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে কিন্তু আমাদেরকে তেমনটি জানানো হয়েছে। এছাড়া যদি বলে রাখি, অন্যান্য যে ট্রেনের শিডিউলগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক মতোই চলছে। কিছুক্ষণ পরপর নির্দিষ্ট যে রুটের ট্রেনগুলো সেগুলো কিন্তু কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে। এর বাইরে কিন্তু বিমানবন্দর থেকেও কিন্তু অনেক যাত্রীরা উঠানামা করছে। সেই হিসাবে বলা যায় একটি ট্রেনের যে শিডিউল বিপর্যয়, এটি ছাড়া কিন্তু বাকি যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেন কিন্তু প্রায় নির্দিষ্ট সময়ে কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছে। যাত্রীদের মধ্যেও তেমন কোনো দুর্ভোগের চিত্র আমরা দেখিনি। তারা আসছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে যাত্রীরা ছাদের উপরে উঠে যাচ্ছে যখন আসলে ভেতরে তাদের টিকিট পেতে সমস্যা হয়েছিল, অথবা ভেতরে যখন যাত্রীর চাপ বেড়ে যায়। কয়েকটি ট্রেনে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা ঝুঁকি নিয়ে কিন্তু ছাদের উপরে উঠে গিয়েছে। আর এছাড়া এখন দেখতে পাচ্ছেন যে পুরো প্ল্যাটফর্ম কিন্তু ফাঁকা হয়ে গেছে, প্রায় এক পাশের যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা আছি, কারণ যাত্রীরা তাদের নির্দিষ্ট সময়ে যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো কিন্তু তারা যেতে পারছেন। সেই হিসেবে বলা যায় যে দুর্ভোগের চিত্রটা কিন্তু তেমন একটি নেই। যেটি 6টা 15 মিনিটে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই পর্যটক এক্সপ্রেসও কিন্তু ইতিমধ্যে এই কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে, যা 10টা 30 মিনিটে কিন্তু আবার এই স্টেশন ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাবে। গতকাল কিন্তু যে কালুরঘাট, চট্টগ্রামে যে কালুরঘাট ব্রিজ, সেই কালুরঘাট ব্রিজে কিন্তু এই পর্যটক এক্সপ্রেসটি যখন কক্সবাজার থেকে আসছিল তখন কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে। সবশেষ কিন্তু দেরি করে কিন্তু আজকে সকাল 6টা 15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসে পৌঁছতে পেরেছে। এছাড়া যদি সার্বিক নিরাপত্তার ব্যবস্থার কথা বলে থাকি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলো এখানে স্থাপন করেছে। তারা এখানে কিছুক্ষণ পর মনিটরিং করছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু যাত্রীদের সাথে কথা বলছেন। আর যাত্রীদের জন্য নির্দিষ্ট ওয়েটিং রুম থেকে শুরু করে প্ল্যাটফর্মে কিন্তু তাদের বসার ব্যবস্থাও করা হয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। শাকিল। আকাশ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি সদরঘাটে রয়েছেন আমাদের আরেক সহকর্মী কাজী ফয়সাল। আমরা দেখছিলাম রেল ও সড়ক পথে যাত্রীদের ভোগান্তির খবর আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনার কাছে কি তথ্য আছে? সদরঘাটের কি অবস্থা জানাবেন আমাদেরকে। শাকিল, সদরঘাটের অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন। এখানে আমার পেছনে সদরঘাটের যাত্রীরা, এখানে মূলত চাঁদপুর এবং স্বল্প দূরত্ব, ঢাকা থেকে স্বল্প দূরত্ব যে যাত্রী আছেন তাদেরকেই কিন্তু এখান থেকে তারা লঞ্চে উঠছেন এবং সকাল থেকেই তারা কিন্তু যাচ্ছেন। এবং তারা যাত্রীদের আসলে কোনো ভোগান্তির তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আর বরিশাল রুটের যে যাত্রী আছে তারা মূলত বিকেল বা সন্ধ্যার দিকে বরিশাল এবং বরিশাল সহ ভোলা এইসব অঞ্চলের মানুষজন বিকেলবেলা মূলত যাবেন। এবং ঢাকা থেকে কিন্তু চাঁদপুর রুটে বেশ কয়েকটি লঞ্চ কিন্তু আসলে ছেড়ে গেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। চাঁদপুরগামী যে যাত্রীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে লালকুটি ঘাটে, এবং এখানে একটি লঞ্চ কিন্তু ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। পুরো লঞ্চটি কিন্তু গাদাগাদি, অনেক সংখ্যক যাত্রী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তবে গতকাল আমরা দেখলাম যে আসলে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ ছিল এই সদরঘাটে। পরবর্তীতে প্রশাসন সেটিকে মনিটরিং করে এবং সেই বিষয়টি একটু নিশ্চিত করে যে এখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না, এবং এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন। গতকাল আমরা দেখেছি সেনা সদস্য যারা আছেন তারা পুরো বিষয়টি মনিটরিং করছেন, এবং BIWT এর থেকেও কিন্তু মনিটরিং টিম এখানে কাজ করছে। এছাড়াও সদরঘাটে
নৌ পুলিশ আছে, তারা দায়িত্ব পালন করছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আসলে এখন অনেকটা ভালো বলা যায়। এবং আজকেই কিন্তু সর্বশেষ দিন ঢাকা ছাড়ার, যেহেতু আগামীকাল ঈদুল আজহা এবং এই ঈদুল আজহায় কিন্তু তারা তারা মূলত হচ্ছে ঢাকা ছাড়বেন। এবং এখন বলা যায় আসলে এখন পর্যন্ত যাত্রী ভোগান্তির তথ্য কিন্তু আমাদের কাছে তেমন একটা নেই। শাকিল, ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদ যাত্রার খবর জানছিলাম। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ রানা। মাসুদ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখন কি অবস্থা দেখছেন? আমি সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছি এবং সকাল থেকে যে চিত্র ছিল বেশ কয়েক ঘন্টা পর কিন্তু প্রায় কয়েক ঘন্টা পর কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে কিছু গাড়ি চলছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মহাসড়কটি, এটি উত্তরবঙ্গগামী এই লেনে। এই যে এখন স্বাভাবিক গতিতে গাড়ি চললেও মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর পর আবার চালু হচ্ছে। আর আমি যদি একটু জানিয়ে রাখি, গত মধ্যরাত থেকে কিন্তু গাড়ির যে চাপ, সেই গাড়ির চাপের কারণে কিন্তু এই মহাসড়কে প্রচুর যানজটের সৃষ্টি হয় এবং সেটি সকাল পর্যন্ত বহাল থাকে। এবং পরবর্তী সময়ে এই মহাসড়কের যে যমুনা সেতু রয়েছে, দুই অংশে বিভক্ত করে ডাইভারশনের মাধ্যমে উত্তরবঙ্গগামী গাড়ি পারাপার করার কারণে কিন্তু এখন অনেকটাই এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত স্বাভাবিক গতিতে চলাচল করছে। এবং গাজীপুরের বড় একটি অংশের যে যানবাহন রয়েছে, সেই যানবাহনগুলো 8টার পরে ছেড়ে দেওয়ার কারণে এই টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত ধীরগতি দেখা যায়। এবং এই ধীরগতির ফলে কিন্তু এখন পর্যন্ত অনেকে ভোগান্তি পড়ছেন। বিশেষ করে এই ভোগান্তির শিকার হয়েছে নারী, শিশু ও বয়স্ক যারা রয়েছেন তারা। আমি টাঙ্গাইলের পুলিশ সুপার রয়েছে, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, ঘরমুখী মানুষের কথা চিন্তা করে তারা 6 শতাধিক পুলিশ মোতায়েন করেছে। এবং এছাড়াও আমি গত 24 ঘন্টার যদি হিসাব বলি, গত 24 ঘন্টায় এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে প্রায় 64,000-এর উপরে কিন্তু গাড়ি চলাচল করেছে, যা বিগত কয়েক বছরের কয়েক গুণ বেশি। আর এছাড়াও আমি হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি। হাইওয়ে পুলিশ জানিয়েছেন যে এই যে এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত যে গাড়ির চাপটি রয়েছে, সেই চাপ কমানোর জন্য তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে এই চাপ শেষ করে মহাসড়কটি স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে পারবেন বলে জানিয়েছেন। শাকিল। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা এবারে চলে যাব মানিকগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ আলী, সেখানকার সবশেষ খবর আমাদের জানাবেন। 4 কিলোমিটার তো আসলে পরিবহন যাতায়াত বন্ধ রয়ে গেছে, ভোগান্তি দেখা দিয়েছে, জানাবেন। শাকিল, এই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আপনি দেখতে বলছিলেন, আসলে এখন এই মুহূর্তে 4 কিলোমিটার এলাকা জুড়ে পরিবহনের যোগ্য সারিটি সেটি কিন্তু বেড়ে আরো 6 কিলোমিটার পর্যন্ত হয়েছে। অর্থাৎ এই মানিকগঞ্জের এই পাটুরিয়া ঘাট থেকে 6 কিলোমিটার এলাকা জুড়ে পরিবহনের যোগ্য সারি, যেখানে ফেরি পারাপার বাস এবং পশুবাহী পচনশীল দ্রব্য পরিবহনের জন্য যে ট্রাক রয়েছে সেগুলি মধ্যরাত থেকে কিন্তু এরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু দেখাই, আপনি যদি মানিকগঞ্জের পাশে 3 নং ঘাটে রয়েছে, আপনি গতকাল থেকে কিন্তু এই ঘাট এলাকায় যানবাহন এবং যাত্রীদের চাপ কিন্তু বেড়েছে। তবে গতকালে আজকে সেই চাপটা কিন্তু বেশ কয়েক গুণ দাঁড়িয়েছে। অর্থাৎ ঘাট এলাকায় যে পরিমাণে যানবাহন এবং যাত্রী আছে তার তুলনায় কিন্তু এই যে ফেরি এবং লঞ্চের সংখ্যাটা খুবই কম। আমি যদি একটু 3 নং ঘাটের একটি চিত্র দেখাই, যে এই 3 নং ঘাট থেকে সর্বশেষ একটি ফেরি তো 30 থেকে 35 মিনিট আগে কিন্তু চলে গেছে, তারপর কিন্তু ফেরি আসে নাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জন্য অসংখ্য যাত্রী কিন্তু এই ঘাট এলাকায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ফেরি কিন্তু নেই। অর্থাৎ যাত্রীর তুলনায় ফেরির সংখ্যাটা কম। অপরদিকে যে লঞ্চ ঘাট রয়েছে সেখানে কিন্তু একই রকম চিত্র। এই পাটুরিয়া যে নৌরুটে 17টি লঞ্চ চলাচল করছে, যাত্রীর সংখ্যাটা বেশি। আর বিআইডব্লিউটিসি বলছে তাদের যে 17টি ফেরি রয়েছে, সেই 17টি ফেরি তারা সকল রেখেছে, কিন্তু যাত্রীর পরিমাণ বেশি থাকার কারণে নদী চাপারা বা পানি বাড়ছে এবং স্রোত বেশি থাকার কারণে ফেরি সার্ভিস কিন্তু এই পাটুরিয়া নদীতে 35 মিনিট সময় লাগছে। এই কারণে কিন্তু ফেরি আসতেও সময় লাগছে। সব মিলিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ এবার এই যাত্রা বেশ ভোগান্তিতে রয়েছে। শাকিল। ইউসুফ আলী, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদ যাত্রা আরো খবর জানছিলাম। মানিকগঞ্জ এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।